নস্টালজিয়ায় ৯০। গল্প ২। মধ্যরাতে জোড়াসাঁকো। লিখেছেন ওয়াসিকা নুজহাত। আকাশ নির্মেঘ, শীতের ফিনফিনে বাতাস বয়ে যাচ্ছে। মধ্যরাতের আকাশে একটা দুটো তারা মিটমিট করে জ্বলছে। ভাঙা চাঁদটা জেগে আছে সেই তারাদের মাঝে রাজার মতো। আশেপাশে মানুষজনের গতিবিধি নেই খুব একটা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সবচেয়ে বড় দেয়াল ঘড়িটায় রাত ১২টার ঘণ্টা বাজল টং টং শব্দে। সেই শব্দে কয়েকটা নাম না জানা রাত পাখি ডানা ঝাপটে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে ক্লান্ত হলো। ঠিক সেই সময় ঠাকুরবাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ালো একটি ফিটন গাড়ি। গাড়ি থেকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে নামলো একটি ১৯ কি ২০ বছরের তরুণী। তরুণীর নাম ঐশী। তার পরনে সবুজ সালোয়ার কামিজ, চুলগুলো এলো করে ছাড়া পিঠের উপরে। খুব পরিচিত ভঙ্গিতে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। উঠে এলো দোতলায়। বেশ কয়েকটা বড় বড় ঘর আর করিডোর পার হয়ে চলে আসলো একদম শেষের দিকের একটা ঘরে। ঘরটা প্রশস্ত, বড় বড় জানালা। জানালায় সাদা লেসের পর্দা ঝোলানো। ঘরের ভেতর হাওয়া চলচল করছে নিশ্চিন্তে। একটি উঁচু স্ট্যান্ডে জ্বলছে টিমটিমে গ্যাস বাতি। ঘরের মাঝে একটা উঁচু খাটে উপুর হয়ে শুয়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছেন একজন পূর্ণবয়স্ক মানুষ। তার গড়ন মজবুত, দীর্ঘকায়, তীক্ষ্ণ নাসা, কুঞ্চিত চুল এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন চোখের চাহনি। মানুষটি অন্য কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ। ঐশী ঘরের ভেতর ঢুকতেই রবীন্দ্রনাথ ভ্রু কুঁচকিত করে তাকালেন তার দিকে। ওহ, তুমি? ঐশী আপ্লুত কণ্ঠে উত্তর দিল, জি আমি। আপনি আমার অপেক্ষায় ছিলেন বুঝি? রবি ঠাকুর এবার প্রশয়ের হাসি হাসলেন। ঐশীকে ইশারা দিয়ে বসতে বলে আচ্ছ অবস্থা থেকে উঠে বসলেন। এই কার্তিকের হিম হিম রাতেও তার গায়ে শুধু একটা অবিন্যস্ত ধুতি আর পাতলা চাদর। ঐশী হাসি মাখা কণ্ঠে বলল, জানেন আজকে আমাদের ওখানে আপনার জন্মবার্ষিকী পালন করা হলো, কত ধুমধাম করে। তাই নাকি? রবি ঠাকুরের গলায় কৌতূহল ফুটে ওঠে। কততম জন্মবার্ষিকী? প্রশ্ন করে তিনি উদ্বেগ নিয়ে। ১৫৪তম। বাহ, বেশ তো। তা কি উৎসব করলে তোমরা? হ্যাঁ, আমার জন্মদিনে কত কত অনুষ্ঠান, কত নাচ গান নাটক আলোচনা সভা, সব আপনাকে কেন্দ্র করে। পুরো দেশ মেতে উঠল আপনাকে নিয়ে। রবি ঠাকুরের চোখে কিসের যেন ছায়া পড়ল, যেন নিজের চোখের তারায় তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। বাংলা ১৪২১ সাল, যখন তিনি সশরীরে থাকবেন না, কিন্তু বাংলার মানুষ তাকে প্রাণ ভরে স্মরণ করবে, তার সৃষ্টিকে স্মরণ করবে। কি লিখছিলেন? ঐশীর কথায় কবিগুরুর চমক ভাঙল। একটা আর্টিকেল লিখছিলুম। লিখতে লিখতে হঠাৎ মাথায় চলে আসলো কয়েকটা কবিতার লাইন। সেই লাইনগুলি কাগজে টুকে রাখছিলুম। একটু থেমে কিছু একটা হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, এই তো আজ সন্ধ্যাবেলা শিলাইদহ থেকে ফিরলাম। ঐশীর চোখ দুটো চকচক করে উঠল। তার নিজের বাড়িও কুষ্টিয়া। রবি ঠাকুরের কুঠি বাড়িতে তার যাওয়া হয়েছে প্রায় ১০০খানেকবার। সে আহ্লাদে আটখানা হয়ে বলল, বাহ, আমাদের বাড়িতে আসলেই পারতেন। রবি ঠাকুর হাসলেন। তুমি তো অন্য যুগের বাসিন্দা খুকি। তোমাদের সাথে যে আমাদের যোজন যোজন দূরত্ব। সে যাই হোক, এবারে গিয়েছিলুম ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে। মাধুরী, রথী, রানী, মীরা আর সমী। রথীকে এবারে আমি হাতে ধরিয়ে সাঁতার শেখালাম পদ্মার বুকে। ২ দিনেই শিখে গেছে। এছাড়া ছেলে মেয়েদের নিজে সময় নিয়ে পড়ালাম। আসলে লেখাপড়ার ব্যাপারে আমি ডাইরেক্ট মেথডে বিশ্বাসী।
সবাইকে একই পড়া পড়াতে হবে, একই জিনিস মুখস্থ করাতে হবে তা কিন্তু নয়। ছোটবেলা থেকে যার যেই দিকটায় ঝোঁক তাতেই দীক্ষা দেওয়া উচিত। আপনি এত দিকে মাথা ঘামিয়েও কি করে যে লেখালেখিতে মন দেন, ভারী অবাক লাগে। রবীন্দ্রনাথ বুঝি খানিকটা আনমনা হলেন, স্থিমিত কণ্ঠে বললেন, এ কথা সত্য, সকল কাজই আমি মন দিয়ে করি। জমিদারি, সংসার, আয় বর্ধন, প্রজাদের সুযোগ সুবিধা দেখা কোনো কিছুতেই আমি কোনো রকম ফাঁকি দিতে চাইনি। কিন্তু জানো, এই সমস্ত কাজের মাঝে, সমস্ত সংসারের ব্যস্ততার মাঝে কেবলমাত্র লেখার সময়টাকেই আমার সম্পূর্ণ নিজের বলে মনে হয়। একটা হৃদয় নিংড়ানো টান থেকে যায় সবসময় কাগজ কলম নিয়ে নিবৃত্তে বসবাস সময়টিতে। প্রতিদিন কিছু না কিছু না লিখলে আমার চলেই না। ইস, আমি যদি আপনার মতো লিখতে পারতাম, পারি না। আমি কেন আমাদের সময়টা কেউ আপনাদের মতো লিখতে পারল না জানেন? আমাদের যুগটারও যে একজন রবীন্দ্রনাথ চাই, নজরুল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাই, ঐশী বলল ভালো লাগায় বুঁদ হয়ে যাওয়ায় কণ্ঠে। রবীন্দ্রনাথ গলার স্বরে খানিকটা চাপল্য মিশিয়ে বললেন, তুমি বলো, তুমি কেমন আছো? তোমাদের যুগটা সম্পর্কে জানতে পেরে আমার বেশ লাগে। সত্যি, আমার ঠিক উল্টোটা হয় জানেন। আমাদের সময়ের গল্প শুনতে দারুণ লাগে। মনে হয় আমি যদি আপনার সময়টাতে জন্মাতে পারতাম। কেবলই মনে হয় একটা ভুল সময়ে আমার জন্ম হয়েছে, আফসোসের গলায় বলল ঐশী। রবীন্দ্রনাথ অবাক গলায় বললেন, সে কি, প্রযুক্তি তোমাদের কত এগিয়ে নিয়ে গেছে। আমরা যা ভাবতেও পারি না কখনো, সেই রকম সব অসম্ভবের গল্প তুমি শুনিয়ে গেলে আমায়। এরপরও এত ক্ষোভ কিসের তোমাদের? তোমরা পৃথিবীকে ছোট করে নিয়ে এসেছো হাতের মুঠোয়। আমার তো তোমার গল্পগুলো শুনে ভারী অবাক লাগে। তোমরা কতটা ভাগ্যশালী চিন্তা করে দেখেছো কখনো? মেয়েদের কথাই ধরো, আমাদের এই যুগে ভারতবর্ষের মেয়েরা কতটা অবহেলিত, কতটা দুর্ভোগ তাদের সারা জীবন ধরে বইতে হয়। কুসংস্কারে আচ্ছন্ন তাদের চারপাশ। তোমরা তো এই বাধাগুলো পেরিয়ে গেছো, তাই না? ঐশী চিন্তিত মুখে বলে, তা ঠিক, কিন্তু তবুও কিসের যেন একটা খুব বড় সড় অভাব আছে আমাদের সময়টায়। জানেন, আমার মাঝে মাঝে মনে হয় একটা আলো, একটা সত্যিকারের দ্যুতি প্রয়োজন আমাদের। আপনাদের মতো মানুষের মধ্যে দিয়ে যেই দ্যুতিটা সর্বসাধারণের ভেতর ছড়িয়ে যাবে, দূর হবে সমাজের সমস্ত কুলসতা। আমার মনে হয় আমরা বুঝি সেই দ্যুতির অভাবেই এখনো প্রকৃত অর্থে সুশিক্ষিত।